নয়াদিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দু সাউথ ব্লক। রাত গভীর হলে এই ভবনের চারপাশের নিস্তব্ধতা যেন আরও গুমট হয়ে ওঠে। এই সেই জায়গা যেখান থেকে গত ১.৫ দশক ধরে একটি স্বাধীন প্রতিবেশী রাষ্ট্রকে আক্ষরিক অর্থে নিজেদের স্যাটেলাইট স্টেট বা আজ্ঞাবহ প্রদেশ পরিণত করার ছক কষা হয়েছিল। তাদের ধারণা ছিল ঢাকার ক্ষমতায় যেই আসুক না কেন, প্রথম বিদেশ সফরটি তাকে দিল্লিতেই করতে হবে। এটি ছিল তাদের তৈরি করা একটি অঘোষিত প্রথা, এক ধরনের অলিখিত দাসত্ব। ১৯৭০-এর দশক থেকে শুরু করে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমল পর্যন্ত এই প্রথাই চলে আসছিল। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হলেই সবার আগে ছুটে যেতেন দিল্লিতে। সেখানে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপর অন্য কোনো দেশের কথা ভাবতেন। সদ্য পলাতক সাবেক প্রধানমন্ত্রী তো তার মেয়াদের শেষ দিকে মাসে ৩ বার পর্যন্ত ভারতে ছুটে গেছেন। তার আচরণ দেখে খোদ বাংলাদেশের মানুষই বলতো তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি ভারতের কোনো মুখ্যমন্ত্রী। কিন্তু আজ রাতের সাউথ ব্লকের আবহাওয়া ভিন্ন। তাদের সাজানো দাবার বোর্ডটি উল্টে গেছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অলিখিত দাসত্বের প্রথাটিকে আক্ষরিক অর্থেই বুড়ো আঙুল দেখিয়েছেন। তিনি তার প্রথম বিদেশ সফরের জন্য দিল্লিকে বেছে নেননি। তিনি যাচ্ছেন মালয়েশিয়ায়, আর তারপর গন্তব্য বেইজিং। দিল্লির নীতি নির্ধারকদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তারা বুঝতে পারছে ঢাকার ক্ষমতায় এমন কেউ বসেছেন যাকে আর আগের মতো হাতের পুতুল বানানো যাবে না। ঠিক এমন এক স্নায়ুক্ষয়ী সময়ে ঢাকা থেকে উড়ে এলো আরেকটি বোমা। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের সামনে এমন একটি কথা বললেন যা আন্তর্জাতিক কূটনীতির ভাষায় ভারতের গালে কষে চড় মারার শামিল। তিনি অত্যন্ত শান্ত কিন্তু ইস্পাত কঠিন স্বরে বললেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে কোন দেশে সফর করবেন সেটা আমরা সিদ্ধান্ত নেব। কোনো দেশ আমাদের এ বিষয়ে কিছু বলতে পারে না। আমাদের জাতীয় স্বার্থ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব। এই একটিমাত্র বাক্য দিল্লির অহংকারকে ধুলোয় মিশিয়ে দিল। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন প্রধানমন্ত্রী কি ভারতে যাবেন না, হুমায়ুন কবির অত্যন্ত মেপে জবাব দিলেন, দ্য প্রাইম মিনিস্টার উইল ভিজিট ইন্ডিয়া ইফ নেসেসারি। যদি প্রয়োজন হয় তবেই তিনি যাবেন। আর এরপরেই তিনি সেই মোক্ষম বাক্যটি উচ্চারণ করলেন যার ভেতর লুকিয়ে আছে এক বিশাল ভূ রাজনৈতিক থ্রিলারের প্লট, অ্যান্ড ইফ দ্য এনভায়রনমেন্ট ইজ কন্ডিউসিভ। যদি পরিবেশ অনুকূলে থাকে। কেন তিনি বললেন যে পরিবেশ অনুকূল থাকলে তবেই ভারতে যাবেন? এর পেছনের আসল রহস্য কি? কূটনীতির অন্ধকার জগতে এমন কিছু গোপন তথ্য থাকে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই রয়ে যায়। হুমায়ুন কবির যে অনুকূল পরিবেশের কথা বলেছেন তার শেকড় লুকিয়ে আছে ভারতের অভ্যন্তরীণ নোংরা রাজনীতির ভেতর। ঢাকার শীর্ষ গোয়েন্দা এবং নীতি নির্ধারকদের কাছে ইতিমধ্যেই একটি অত্যন্ত গোপনীয় এবং চাঞ্চল্যকর রিপোর্ট পৌঁছেছে। রিপোর্টটি হল ভারত সরকার এবং উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে এক চরম অবমাননাকর ফাঁদ পাতার পরিকল্পনা করছে। তাদের পরিকল্পনা হলো তারেক রহমান যদি দিল্লিতে যান তবে তাকে কোনো প্রোটোকল দেওয়া হবে না। ঠিক যেমনটা তারা আমেরিকান সিনেটর মার্কো রুবিওর সাথে করেছিল। তাকে রিসিভ করতে কোনো অফিসিয়াল লোক যায়নি, তাকে রীতিমতো অপমান করা হয়েছিল। ভারতের উগ্রবাদীরা চাইছে তারেক রহমানকে এমন একটি ডার্টি ওয়েলকাম বা নোংরা অভ্যর্থনা দিতে যাতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিজেপি মাইলেজ পায়। কেন এই নোংরা পরিকল্পনা? কারণ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় বিজেপি তাদের পায়ের তলার মাটি হারাচ্ছে। মমতা ব্যানার্জি বা অন্যান্য আঞ্চলিক দলগুলোর কাছে তারা কোণঠাসা। এই রাজ্যগুলোতে অ্যান্টি বাংলাদেশ বা বাংলাদেশ বিরোধী রাজনীতি করে ভোট কুড়ানোই হলো তাদের প্রধান হাতিয়ার। তাই তারেক রহমানকে অপমান করে তারা তাদের উগ্রবাদী ভোটারদের খুশি করতে চাইছে। আর এই পরিকল্পনার একটি ট্রেইলার বা মহড়া তারা ইতিমধ্যেই দেখিয়েছে। কয়েকদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন শীর্ষ উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে শুধু আটকে রাখাই হয়নি, চরম অপমান করা হয়েছে, যার প্রতিবাদে তিনি কোনো ইভেন্টে যোগ না দিয়েই আত্মসম্মান নিয়ে ফিরে এসেছেন। ঢাকায় পুরো নোংরা ছকটি বুঝে গেছে। আর তাই হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিবেশ অনুকূল না হলে প্রধানমন্ত্রী ভারতে যাবেন না। ঢাকা বুঝিয়ে দিল, আমরা তোমাদের অভ্যন্তরীণ রাজনীতির দাবার ঘুঁটি হতে রাজি নই। ভারতের এই বাংলাদেশ বিরোধী আগ্রাসনের শেকড় বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষায় বলতে গেলে ক্রোনোলজি সমঝিয়ে, ধারাবাহিকতাটা বুঝুন। একটি স্বাধীন রাষ্ট্রকে কিভাবে নিজেদের পেটের ভেতর হজম করতে হয় ভারত তা খুব ভালো করেই জানে। ৭০-এর দশকে সিকিম নামের একটি স্বাধীন রাষ্ট্র ছিল। ভারত কিভাবে তাকে ক্রাশ করেছিল? প্রথম ধাপ, তাদের সামরিক বাহিনীকে দুর্বল করো। দ্বিতীয় ধাপ, তাদের পররাষ্ট্রনীতি নিজেদের নিয়ন্ত্রণে নাও। তৃতীয় ধাপ, তাদের অর্থনীতিকে ভারতের বাজারের উপর পুরোপুরি নির্ভরশীল করে ফেলো। ১৯৭১ সালের পর থেকে ভারত বাংলাদেশের সাথে ঠিক এই সিকিম মডেলই প্রয়োগ করার চেষ্টা করে আসছিল। শেখ হাসিনা এবং তার পিতার আমলেও ঠিক একই কাজ হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখা হয়েছিল, পররাষ্ট্রনীতি দিল্লির ইশারায় চলত, আর অর্থনীতিকে ভারতের বাজারের উপর এমনভাবে নির্ভরশীল করা হয়েছিল যেন বাংলাদেশ ভারতের একটি অঘোষিত প্রদেশ হয়ে যায়। কিন্তু ৫ আগস্টের পর সেই সিকিম মডেলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে বাংলাদেশের জেনজি এবং নতুন নীতি নির্ধারকরা।
এখন একটু কল্পনার জগতে যাওয়া যাক। একটি হাইপোথেটিক্যাল বা কাল্পনিক দৃশ্যপট। ভারত যদি তাদের এই অহংকার, সীমান্ত হত্যা এবং পশ্চিমের মতো নোংরা খেলা চালিয়ে যায়, আর বাংলাদেশ যদি একদিন বলে অনেক হয়েছে, ভারতের সাথে আমরা আমাদের সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলাম, তাহলে কি হবে? ভারতের অনেক অন্ধ উগ্রবাদী হয়তো ভাববে খুব ভালো হয়েছে, বাংলাদেশিরা তো গরিব, ওরা না খেয়ে মরবে। কিন্তু অর্থনীতির আসল তথ্যগুলো যদি সামনে আনা হয়, তবে সাউথ ব্লকের কর্তাদের হার্ট অ্যাটাক হতে বাধ্য। 2024 সালের ডাটা অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ $14.2 বিলিয়ন। এর মধ্যে ভারত বাংলাদেশে রপ্তানি করে $11.1 বিলিয়ন পণ্য, আর বাংলাদেশ ভারতে রপ্তানি করে মাত্র $2.1 বিলিয়ন। অর্থাৎ বাণিজ্যের পাল্লাটি কার দিকে ভারী? ভারত প্রতি বছর বাংলাদেশের বাজার থেকে নগদ $9 বিলিয়ন মুনাফা লুটে নিচ্ছে। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হলো বাংলাদেশ। $1.2 বিলিয়ন গাড়ি এবং অটো পার্টস, $1.1 বিলিয়ন মেশিনারিজ, $800 মিলিয়ন আয়রন ও স্টিল এবং সবচেয়ে বড় আইটেম $1.8 বিলিয়ন তুলা ও সুতা। এগুলো কোনো সেমি কন্ডাক্টর বা দুর্লভ প্রযুক্তি নয়। বাংলাদেশ চাইলেই এই অটো পার্টস, তুলা বা মেশিনারিজ চীন বা বিশ্বের যে কোনো দেশ থেকে আরো কম দামে আনতে পারে, কিন্তু শেখ হাসিনার সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভারতের বাজারকে সুবিধা দেওয়ার জন্যই এই আমদানিগুলো ভারত থেকে করত। এমনকি বাংলাদেশের ওষুধের কাঁচামাল এবং ফার্মাসিউটিক্যালসের 80% ভারত থেকে আসত $700 মিলিয়ন বিনিময়ে, যা ভারত আবার চীন থেকেই কিনে আনত। যদি বাংলাদেশ আজ ভারতের জন্য নিজেদের দরজা বন্ধ করে দেয়, তবে সবচেয়ে বড় লুজার বা ক্ষতিগ্রস্ত কে হবে? $1.8 বিলিয়ন তুলা রপ্তানি বন্ধ হয়ে গেলে ভারতের গুজরাট, তেলেঙ্গানা আর মহারাষ্ট্রের লাখ লাখ কৃষক পথে বসবে। তারা রাস্তায় নেমে নরেন্দ্র মোদীকে গালি দেবে যে তোমার রাজনীতির জন্য আমাদের বাজার ধ্বংস হয়ে গেল। টাটা সহ অন্যান্য ভারতীয় কোম্পানির মেশিন বিক্রি বন্ধ হয়ে গেলে ভারতের লাখ লাখ ইঞ্জিনিয়ার চাকরি হারাবে। ভারতের নর্থ ইস্ট বা 7 সিস্টার্সের রাজ্যগুলো, যাদের বেঁচে থাকার 90% লজিস্টিক বাংলাদেশের উপর নির্ভরশীল, তারা ভাতে এবং পানিতে মারা পড়বে। আরো শুনবেন, শেখ হাসিনা ভারতের আদানি গ্রুপের পকেট ভরার জন্য ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছিলেন। বাংলাদেশ সেখান থেকে বিদ্যুৎ কিনে বছরে প্রায় 6,000 কোটি রুপি ভারতকে দেয়। ওই প্রজেক্টে কাজ করে 10,000 ভারতীয় কর্মী, যাদের বেতন দেয় বাংলাদেশের সাধারণ মানুষ। এছাড়া বাংলাদেশে কাজ করে ভারতের প্রায় 5 লাখ নাগরিক, যারা কোনো ওয়ার্ক পারমিট ছাড়াই এদেশের টেক্সটাইল ও কর্পোরেট সেক্টর থেকে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স হিসেবে ভারতে পাঠায়। সব মিলিয়ে যদি হিসাব করা হয়, তবে বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করলে ভারতের অন্তত 15 থেকে 16 বিলিয়ন ডলারের সরাসরি ক্ষতি হবে। ভারতের লাখ লাখ মানুষ বেকার হবে। রাত শেষ হয়ে আসছে। দিল্লির রায়সিনা হিলে আজ হয়তো কোনো ঘুম নেই। মোদী সরকার তাদের উগ্রবাদী রাজনীতির চর্চা করতে গিয়ে ভারতকে এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। চারপাশের সব প্রতিবেশী দেশের সাথে ভারত সম্পর্ক নষ্ট করেছে। মালদ্বীপ তাদের তাড়িয়ে দিয়েছে, নেপাল চোখ রাঙাচ্ছে, চীনের সাথে তাদের সীমান্ত যুদ্ধ চলছে। একমাত্র বাংলাদেশই ছিল তাদের সর্বশেষ বড় বাজার এবং কৌশলগত মিত্র। কিন্তু ভারতের অহংকার এবং উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির কারণে আজ সেই বাংলাদেশও তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। সাউথ ব্লক হয়তো ভাবছে তারা পুশিন করে বা প্রোটোকল ভেঙে ঢাকাকে ভয় দেখাবে, কিন্তু তারা ভুলে গেছে এই নতুন বাংলাদেশের মগজে আর কোনো দাসত্বের সফটওয়্যার ইনস্টল করা নেই। ঢাকা এখন নিজের শর্তে চলে। আমরা সিদ্ধান্ত নেব আমরা কোথায় যাব। এই একটিমাত্র বাক্য প্রমাণ করে দেয় যে বাংলাদেশ আর কারো পেছনের উঠোন নয়। খেলা কেবল শুরু হয়েছে, আর এই খেলায় ভারতের সামনে এখন একটাই পথ, হয় সম্মান দিতে শেখো, নয়তো নিজেদের $1,000 কোটি বাজার ধ্বংস হতে দেখো।